গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 6:45 বাজে। বাইরের কি অবস্থা দেখো, কি কুয়াশা পড়ে আছে। এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম তো সেই 6টার সময় ভেঙে যায়, কিন্তু 6টার সময় দেখি বাইরে অন্ধকার থাকে, তো ওই জন্য আর কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছে করে না। 6:45-7টার সময় তারপর দুকা দুকা করে কম্বলের মায়াটা একটু কাটিয়ে মাটিতে পাটা ফেলতে পারি। তারপরে এই ঘরের টুকটাক কাজকর্ম দিয়ে সকালটা শুরু হয়। আগে যেমন সকাল হলেই আমি বাইরে চলে যেতাম, বাইরে বা বারান্দায় একটু দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখন আর সেটা করি না। বারান্দায় হয়তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলেও আমি বাইরের উঠোনে এত তাড়াতাড়ি যাই না। বাইরে কুয়াশা পড়ে, তো এবার ওর মধ্যে বের হলে না চোখ থেকে নাক থেকে জল বের হয়, তারপর মাথা ভার হয়ে থাকে। সেই জন্য একটু বেলা করেই বাইরে বের হই। তারপর আবার জানো তো, কলের জল দিয়েও কাজ করতে পারি না, কলের জলও জমে ঠান্ডা হয়ে থাকে। তো এই দেখো, এখন আমি ডাস্টিংয়ের কাজ করছি, এই ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছি। তারপর একটা এক্সট্রা মশারি ছিল, সেটা বক্সে ঢুকিয়ে রাখলাম। আর এই শীতকালে জানো তো, বিছানাগুলোর করুণ দশা থাকে। ছেলে মেয়ে এই বিছানায় বসে বসেই পড়বে, ওই কম্বল বালিশ সব কিছু বিছানার মধ্যে সারাদিন ছড়ানো ছিটানো থাকবে। বিছানা সকালবেলা তুলে রাখি, আবার সেই দেখবো আধ ঘন্টা পর জেকে সেই অবস্থা হয়ে রয়েছে। তারা সারাদিন ওই দেখি কম্বলের মধ্যেই ঢুকে পড়াশোনা করছে। সকালবেলা, দিনের বেলা, দুপুরবেলা, রাতের বেলা সব সময়ই দেখি কম্বল বালিশ এগুলো প্রত্যেকটা ঘরে ছড়ানো ছিটানো থাকে। এটা যদিও বেশিরভাগ সময় কৃপাই করে থাকে, কারণ কৃপা একবার এই ঘরের খাটে পড়াশোনা করবে, আরেকবার ওই টিভির ঘরের খাটে পড়াশোনা করবে। কৃপাই এই দুটো খাট বেশি এলোমেলো করে থাকে। অর্জুন তো বাড়িতে থাকে না, অর্জুন স্কুলে যায়, আবার সেখান থেকে এসে পড়তে চলে যায়। অর্জুন তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না। কৃপা পড়তে চলে গেল 8টার সময়। আমি এখন অর্জুনের জন্য এগ ম্যাগি বানাচ্ছি। অর্জুন আজকে স্কুলের টিফিনে এগ ম্যাগি নিয়ে যাবে। আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, স্নান করে আমি পুজো দিয়ে এসেছি। আর এখন এই ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই ম্যাগিটা বানিয়ে নেব। ডিমটা ভেজে দিলাম এর মধ্যে। এগ ম্যাগি হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। ছেলে কিছুতেই রুটি পরোটা তরকারি নিতেই চায় না। প্রতিদিন ওর এই টিফিন নিয়ে কী যে ঝামেলা হয় আমার সাথে ওর। ও কিছুতেই রুটি লুচি পরোটা এগুলো নিতেই চাইবে না, শুধু চাউমিন ম্যাগি পাস্তা এসবেরই বায়না করবে। পিৎজা বার্গার এই ধরনের খাবার ওকে বানিয়ে দিতে হবে। নর্মালভাবে চাউমিন পাস্তা বানিয়ে দিলে হবে না, চিকেন চাউমিন করে দিতে হবে, তারপরে ওই চিজ পাস্তা বানিয়ে দিতে হবে। মানে যত রকমের উৎপটাং নতুন নতুন খাবার বের হয় সেই ধরনের খাবার তৈরি করে দিতে হবে অর্জুনকে। প্রতিদিন ওর সাথে আমার এই নিয়ে সকালবেলা একটা বড় রকমের অশান্তি হয়ে যায়। আবার বলবে, মা তুমি তো একটু চিকেন মোমো বানিয়ে দিতে পারো। বলো তো, সকালবেলা চিকেন মোমো বানানো চারটিখানি কথা। আজকে অর্জুনের স্কুলের টিফিনে আছে এগ ম্যাগি, আর শর্ট ব্রেকের জন্য সুইচ রোল আমন্ড এই দিয়ে দিলাম। নাও না বাবা, ওরে কি ওয়েট তোর ব্যাগে রে, পারবি? এই ব্যাগ টানতে টানতে তো বড়ই হয়ে গেলি, আর একটু উঁচু করে নে। আয়, তোকে তো ই করি নি। শোনতা বাবা, না টাটা। এই ওকে নামিয়ে দেবে, তারপর আবার কৃপাকে আনতে হবে। কৃপা আসবে 11টার সময়। হ্যাঁ, অর্জুন ওই যে পরে 1 মাস পর 5-এ উঠবে। আজকে রান্নাবান্নার কোনো কিছু জোগাড় হয়নি। অন্যান্য দিন এর মধ্যে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে থাকে। আর আজকে আমি এখনও অবধি ভাবতে পারছি না যে আমি কী রান্না করব, কারণ ফ্রিজে কোনো সবজিও নেই আর মাছও নেই। মাছ তো নিয়ে আসতে বললাম, তো অর্ধেক ফুলকপি রয়েছে, ওই অর্ধেক ফুলকপি কাজে লাগাতে হবে। মাছের ঝোলের মধ্যেও দিতে পারি, আবার হয়তো কোনো একটা সবজিও করতে পারি ফুলকপি দিয়ে। আলুও করেনি, তো কী রান্না করব কিছুই বুঝতে পারছি না। মাথার মধ্যে এখন ওই টেনশন ঘুরছে যে কী রান্না করা যায়। আর শর্টকাটে রান্না করতে হবে, কারণ এখন 10টা বাজে। 10টা বাজে নেই, 10 মিনিট বাকি আছে, 10টা বাজে। তো ওই জন্য আমাকে শর্টকাটে রান্না করতে হবে, 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আর ওই যে দেখো রান্নাঘরের অবস্থা, ওগুলো সব ধোয়া বাসন, ওগুলো একটু আমাকে গুছিয়ে রাখতে হবে। ওই বাসন, তারপরে এই গামলার বাসন, এগুলো সব এখন একটু ঠিকঠাক করে রাখবো। এই ঘরটাও ঠিকঠাক করতে হবে। অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে এই ঘরের দশা এরকমই থাকে, এগুলো এখন একটু ঠিকঠাক করি। তো আমি এখন এই রান্নাঘরের কাজ, এই ঘরের কাজ এগুলো একটু কমপ্লিট করি। এগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, ঘরগুলো আগে গুছিয়ে নেই।
আর মাথায় আর কি ভাবতে থাকি, মানে কাজ করবো আর ভাববো যে কি রান্না করব সেটা ভাবি। এখন অবধি আমি ভেবে উঠতে পারিনি যে আমি আজকে কি রান্না করব। আমি তো এখন ঘর গোছানোর কাজ করছিলাম, তো এই সময় আমার হাজব্যান্ড দেখি মিষ্টি নিয়ে এসছে, এই দেখো সন্দেশ নিয়ে এসছে। ও এসে বলল যে এখনই বাড়িতে 3জন গেস্ট আসবে। তো দেখলাম হ্যাঁ সত্যি সত্যি বাড়িতে 3জন গেস্ট চলে এসছে। তো তাদের জন্য এই দেখো সন্দেশগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার তো ঘর তোর সব এলোমেলো হয়ে পড়ে আছে, সকালবেলা তো আমি এখনও ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, একটু একটু করে সমস্ত কাজ করছিলাম, মানে একটু একটু করে ঘরগুলো ঠিকঠাক করছিলাম। আর ফাঁকে ফাঁকে ওনাদেরকে এখন এই টিফিন দিচ্ছি, সন্দেশ দিলাম, তারপর এখন দেখো ডিম অমলেট করে নিচ্ছে। তো 3জন এসছে, তো ওই জন্য ভাবলাম এটার মধ্যে আমি একসাথে 3টে ডিমের পোস্ট করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা বেশ কাজের জিনিস হয়েছে বলো। একসাথে দেখো আমি 3টে ডিম পোস্ট করে নিলাম, আর ডিমগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে, একদম বেশ সুন্দর গোল মতো হয়েছে। তারপর ওনাদের জন্য চা বসালাম। তো ওনাদেরকে টিফিনে দিয়েছিলাম এই 4 রকমের সন্দেশ, চা আর ডিম পোস্ট। আর বাড়িতে যারা গেস্ট এসছে আমি কিন্তু তাদের সামনে কোনো ভিডিও করিনি, তোমরা কিন্তু তাদেরকে ব্লগে দেখতে পাওনি। তার কারণ হলো তাদেরকে আমি নতুন এই প্রথম দেখলাম, এবার ওই সবার সামনে কি হুট করে ক্যামেরা নিয়ে দাঁড়ানো যায়, ওই জন্য তাদেরকে কিন্তু আমি ভিডিও করিনি। এখন 12টা 10 বাজে, তা আমাদের বাড়ির গেস্টরা ঘন্টাখানিক আগে চলে গেল। তারপর আমি এই রান্নাবান্নার কাজে হাত দিলাম। আর ওনারা যখন এসে তখন আমার বাড়ি করার অবস্থা খুব খারাপ ছিল। উপরে ঘরের বিছানাটা তোলা হয়ে গেছিলো, আমি খুব তাড়াতাড়ি করে উপরে ঘরের বিছানাটা তুলে ফেলেছি, এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি যখন ওই ফুলকপি কেটে ভাজা করছিলাম সেই সময় ওনারা চলে এসছে। কৃপা পড়ার ওখান থেকে এসেই তো ভাত খেতে চাইবে, তো ভাবলাম ফুলকপি ভাজাটা বসিয়ে দিই, তারপরে আমি বাসনকোসনগুলো গোছাবো। এই যে ফুলকপি ভাজা করেছিলাম, এই ফুলকপি ভাজা দিয়েই আমরা এই একটু আগে সবাই ভাত খেলাম। আমিও আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, তা আমিও ওই কৃপার সাথে একটু ভাত খেয়ে নিয়েছি, কৃপার বাবাও ভাত খেলো। আমাদের 3জনেরই সকালবেলা অল্প অল্প করে ভাত খাওয়া হয়েছে। ভাতটা কালকে রাতের ছিল, কালকে রাতে রান্না করেছিলাম, তো সেই ভাতটাই 3জন অল্প অল্প করে একটু খেয়ে নিলাম। আর এখন আমি পাবদা মাছ রান্না করছি, বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসছি, পেঁয়াজ দিয়ে পাবদা মাছ রান্না করছি, আর এটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। বিট গাজর ভাজা করলাম, কাপলেটও সব ধোয়া হয়ে গেছে, ও পাশের ওই বাসনগুলো সব ধোয়া মাজা কমপ্লিট, ওগুলো এখন আমি গুছিয়ে রাখবো। এগুলো এইমাত্র সব মাজলাম, সকালবেলা যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো তো সব গোছগাছ হয়েছে, আবার এইমাত্র এগুলো ধোয়া হয়েছে, এগুলো এখন গুছিয়ে রাখবো। তো আমি এখন কাজকর্ম করি, রান্নাঘর পরিষ্কার করি, পরে আবার ব্লগ করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, তো আমি এই রাতে মাধ্যমে পুজো দিলাম, 5:45 বাজে। কৃপা অর্জুন দুজনেই পড়তে গেছে। অর্জুন স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, 5টার সময় ওর পড়া ছিল, আর কৃপার পড়া ছিল 4:30টার সময়। ওর বাবা দুজনকে নিয়ে বের হয়েছে, তো কৃপার তো দুটো পড়া, কৃপা এসে আবার পড়তে যাবে। আর অর্জুনের এই বেলা আর পড়া নেই, অর্জুন ওখান থেকে এই ধরো 7টা 7:30টায় চলে আসবে, অর্জুনের আর পড়া নেই। তো এই বেলার দিকে না আর বিশ্রাম হয়নি। রং মিস্ত্রি এসেছিলো, রং মিস্ত্রি রং করেনি, কি ভুলভাল নাকি রং আনা হয়েছে, ওই জন্য রং করেনি, কিন্তু উনি এসেছিলো সেই দুপুরবেলার দিকে, যখন আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম সেই সময় উনি এসছে। তো উনি আসার পর ওনার সাথে আবার আমার সেই কথা টথা বলতে হলো। তারপর তো ওই কৃপা অর্জুনের আসার সময় হয়ে গেল। এই কৃপার কথা বলছি, ধরো শুধু ভুলভাল কথা বলছি, অর্জুনের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো অর্জুন আসার পর ওকে খাইয়ে দিলাম, রেডি করিয়ে দেওয়া, ওই যে দুজন বের হবে সেই তাড়া থাকে। তো আজকে আমার বিশ্রাম হয়নি, আজকে রান্নাবান্না করতেও দেরি হয়ে গেল, তারপরে ভিডিও এডিট করতে দেরি হয়ে গেছে, ঘরের আরও টুকটাক এসব কাজকর্ম করতে হয়েছে। যাই হোক, এখন এই পুজো দিয়ে উঠলাম, এবার একটু বিশ্রাম নেব, এবার আর কোনো কাজকর্ম নেই। রাতের জন্য কিছু একটা রান্না করলে ভালো হতো, কিন্তু আমার আর ইচ্ছে করছে না। ছেলে মেয়েকে বলবো ওই যে আলুর চিপসগুলো আছে না, এমনি যে নর্মাল আলুগুলো হয়, মানে নর্মাল চিপসের প্যাকেট, লেস কুরকুরি এগুলো না, ওই ওই চিপসের প্যাকেট এনে ওই দিয়ে ভাত খেয়ে নেবে। এখন আর কোনো রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, এখন একটু বিশ্রাম না নিলে আর আমি পারবো না। একটু বিশ্রাম নিয়ে তারপর আবার ওই রাতের দিকে কাজে কর্মে একটু হাত দেবো। শীত সেরকম একটা নেই, শীত যাই যাই করছে, বুঝতে পেরেছো, সেরকম একটা ঠান্ডা লাগে না। দই বড়া রাখলাম, বাড়ির সামনে প্রতি বুধবার দই বড়া আর ধোসা নিয়ে আসে, দই বড়াটা খেতে এত ভালো লাগে। কৃপা নাকি কিছু খাবে না, এটা অর্জুনের জন্য রেখে দেব, আর এটা আমি খাবো। আমার দই বড়াটা ভীষণ ভালো লাগে, ধোসাটা অতটা ভালো লাগে না, ধোসার মধ্যে আলু থাকে তো অনেকটা, ওই জন্য আমার অতটা খেতে ভালো লাগে না ধোসাটা। অর্জুন আবার এই টক দইগুলো খায় না, জানো তো।
গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। এর আগে আমি কোনো দিন তোমাদের সাথে এই ধরনের কোনো ভিডিও শেয়ার করিনি। গোল্ড কালেকশনের কোনো ভিডিও আমি কখনো ইউটিউবে আপলোড করিনি। আমার সেরকম একটা গোল্ড নেইও, আর সেই জন্য আমার এই ধরনের ভিডিও করাও হয়নি। যেটুকু যা ওই দু একটা সোনার জিনিস আছে ওগুলো শেয়ার করার মতো না, ওগুলো আর লোককে কি দেখাবো। তো ওই জন্য আমার আর এইসব ভিডিও করা হয়নি। কিন্তু ইউটিউবে যাদের চ্যানেল আছে, ব্লগারদের যাদের চ্যানেল আছে, প্রত্যেকেরই গোল্ড কালেকশনের অনেক ভিডিও রয়েছে। যাই হোক, আমার কাছে নেইও, তাই আমি দেখাতেও পারিনি। কিন্তু আজকে আমি যে সোনার জিনিসটা কিনেছি সেটা আমি নিজেকেই নিজে গিফট করেছি, কেউ আমাকে গিফট করেনি। আমি আমার জমানো পয়সা দিয়ে এই জিনিসটা কিনেছি। না, আমার কোনো ইনকামের পয়সা না, আমি এখনও ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি যে আমি ইউটিউবের টাকা দিয়ে সোনার জিনিস কিনবো, সেটাও আমি বলতে পারছি না। এমনি আমার ওই সংসার খরচা থেকে 2-4-5 টাকা করতে করতে পয়সা জমেছে, তো সেই দিয়ে আমি একটা সোনার জিনিস কিনেছি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই নিজের জমানো পয়সা দিয়ে কিছু একটা কিনতেও ভালো লাগে, বলো? ইনকাম না করি ঠিক আছে, কিন্তু নিজের জমানো পয়সা দিয়ে নিজের জন্য কিছু একটা কিনতেও আনন্দ লাগে। তো ওটাই তোমাদেরকে আমি দেখাবো, যেহেতু মানে আমার জমানো পয়সা দিয়ে জিনিসটা কিনেছি, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমরা তো দেখতেই পেয়েছিলে সেই 25শে ডিসেম্বরের সময় আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো আমার বাবার সোনার দোকান, ওখান থেকে একটা সোনার জিনিস নিয়েছিলাম, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ছোট্ট একটা জিনিস কিনেছি, খুবই কম দাম। এই যে দেখো, পলা আংটি, দেখতে পেয়েছো? এই আংটিগুলো এখন মনে হয় মোটামুটি সবারই আছে, কারণ এটা কম পয়সার মধ্যে হয়ে যায়। পলা আংটি তো ওই জন্য কম পয়সার মধ্যে হয়ে যায়, সোনার প্রচণ্ড দাম, ওই জন্য মানুষ আর কি এই কম পয়সার মধ্যে এসব জিনিস কিনে শখ মেটায়। সোজা সাপটা কথা, সোজা সাপটা বলতেই আমি ভালোবাসি। তো আমিও কম পয়সা দিয়ে এই জিনিসটা কিনলাম, এই পলা আংটিটা কিনলাম। আমি অন্য আরেকটা পছন্দ করেছিলাম, তো আমার বাবা বললো এটা ভালো, এটা নে। এই দেখো, খুব বেশি একটা কিন্তু এগুলোর দাম না। তো বাবা বললো সবসময় এগুলো পড়তে আর কি বারণ করলো, বলে যে এই পাতগুলো হয়তো বা খুলে যেতে পারে, সেটা বলছিল। কিন্তু আমার পরিচিত যারা এই ধরনের আংটি পরে, আমি কিন্তু তাদেরকে দেখেছি সবসময় পরে থাকতে। এই পাতগুলো খুলবে কি না জানি না, বলতে পারছি না, কিন্তু তারা কিন্তু সবসময় পরে থাকে। যাই হোক, আমি এটা আর কি খুলবো, পরবো, তোলা তোলা করে রাখবো, কারণ এই যদি আবার ছিটকে ফিটকে পড়ে যায় এই পাতগুলো, খুঁজে তো পাবোই না। ছোট ছোট পাত দেখতেই পাচ্ছ, এগুলো তো খুঁজে পাওয়াই যাবে না। তারপর সোনার কত দাম বলো তো, বুঝেছো? তখন খাজনা দিয়ে বাজনা বেশি হবে, তখন আমি এইটুকু পাত আবার লাগাতে যাবো, তখন বলবে মজুরি লাগবে, ওই লাগবে, সেই লাগবে, সোনার দাম দেন, হেন তেন, জিএসটি, এইসব করে আমার ওই খাজনা দিয়ে বাজনা বেশি হয়ে যাবে, বুঝেছো? ভাবছিলাম যে আমি এটা সবসময় পরবো, কিন্তু ওই যে আমার বাবা বারণ করলো, বললো যে সবসময় পরতে হবে না, যদি খুলে যায়, সেই কথা বললো। আমার ইচ্ছে ছিল এই আংটিটা আমি সবসময় হাতে পরবো। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা বলো। আমার নিজের জমানো পয়সা দিয়ে আংটি করে নিলাম। এটা আমি এখন অবধি পরিনি, এমনি ওই বাবার দোকানে যখন আমি এটা কিনছিলাম সেই সময় পরা হয়েছিল, কিন্তু বাড়িতে এসে একদিনও পরিনি। ভাবলাম আগে তোমাদেরকে দেখাবো, তারপরে হাতে আমি পরবো। তো এই পলা আংটি আমার যে খুব বেশি একটা ভালো লাগে তা না, কিন্তু ওই যে বললাম না কম পয়সার মধ্যে পেয়েছি, সেই জন্যই নিলাম। তবে এই পলার যে কানের দুলগুলো রয়েছে ওগুলো খুব ভালো লাগে, ওই যে এরকম ফুলের মতো, কামরাঙ্গা ফুলের মতো, বুঝেছো? ওর মধ্যে এরকম ছোট ছোট সোনার পাত বসানো। প্রায় মনে হয় 5-6 বছর ধরে আমি ভাবছি ওই কানের দুল একজোড়া কিনবো, মেরুন কালারের তো, আর ওইরকম ছোটো ছোটো সোনার পাত বসানো, তো বেশ ভালো লাগে ওই দুলগুলো দেখতে। বাবার দোকানে ওই দুলগুলোও ছিল, কিন্তু ওই দুলটার একটু বেশি দাম, তো সেই জন্য আমি আর ওই দুলটা নিতে পারিনি। পরে যদি আবার কোনো এক সময় টাকা পয়সা জমাতে পারি, তাহলে ওই দুলটা কিনে নেব। আর এখন তো এই যে এই পলার উপরে নেকলেস পাওয়া যায়, তারপর পেন্ডেন্ট রয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। যেহেতু সোনার দাম বেশি, সেই জন্য এরকম পলার উপরে এখন এই ধরনের জিনিস বের হয়েছে, যাতে সোনাটা একটু কম লাগে, মানুষ যাতে একটু শখ মেটাতে পারে, বুঝেছো? এই যে আংটি ভালো লাগছে, ভালো না লাগলেও বলবে ভালো লাগছে, বুঝেছো? কারণ এটা আমি শখ করে কিনেছি, তো শখ করে যদি কেউ কিছু কেনে তখন তাকে না
ওই মানে খারাপ কিছু বলতে নেই, খারাপ কোনো কমেন্ট করতে নেই। হ্যাঁ, এটা যেই হোক, নিজের রিলেটিভ হোক, বন্ধু বান্ধব যেই হোক না কেন, তাকে কখনো খারাপ কমেন্ট করতে নেই। কারণ সে মনে অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক ফুর্তি নিয়ে ওই জিনিসটা কিনেছে, তখন তাকে না কোনো খারাপ কিছু বলতে নেই, বুঝেছো? সব কথাই আমিই বলে দিচ্ছি, একা একা আমিই সব বলে দিচ্ছি, বুঝেছো? তোমাদেরকে কোনো কিছু আর বলতে দেবো না, আমি নিজেই একা একা বক বক করে যাচ্ছি। তোমরাও না এরকম অল্প অল্প করে পয়সা জমিয়ে নিজের একটা শখের জিনিস কিনে নেবে। সেটা সোনার জিনিসও হতে পারে, জামা কাপড়ও হতে পারে, বা ধরো ঘরের কোনো জিনিসও হতে পারে। সবসময় হাজব্যান্ডের উপরে তো প্রেশার দেওয়া ঠিক না। ধরো তুমি অল্প কিছু পয়সা জমালে, বাকিটা হাজব্যান্ডের কাছ থেকে নিলে, তো এইভাবে করলে মানে নিজের একটা শখের জিনিস হয়ে গেল, হাজব্যান্ডের উপরেও একটু প্রেশারটা কম পড়লো, তাই না? তো আমি যদি আমার বরকে বলতাম যে আমার এরকম একটা পলা আংটি কিনে দিতে হবে, আমার বর হয়তো ঠিকই আমাকে কিনে দিত, কিন্তু আমার কাছে যেহেতু পয়সা আছে, পয়সা জমে গেছে, তো ভাবলাম আমি ঠিক আছে ওই জমানো পয়সা দিয়ে এই আংটিটা করে ফেলি। আগে যে টাকাটা জমিয়েছিলাম সেটা আমার বরকে দিয়েছিলাম, ও সেটা পোস্ট অফিসে ফিক্সড করে দিয়েছিল। আর এবার যে টাকাটা জমালাম সেটা দিয়ে এই যে নিজের জন্য এটা কিনে নিয়েছি। সবসময় কি সংসারের জন্য করব নাকি? নিজের জন্যও তো কিছু একটু করতে হয়, নিজেকেও তো একটু আনন্দ দিতে হয়, তাই না? এবার ভাবলাম যে না, নিজের জন্য কিছু একটা করব। ওই জন্যই এই আংটিটা বানানো। তো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা, বাই বাই।